তো আমরা জেনে এসেছি প্রিভিয়াস পার্ট থেকে, সেটা হচ্ছে কয় ধরনের এক্সেপশন রয়েছে এবং হচ্ছে কোন কোন সেক্টরের জায়গাগুলো জাভাতে কোন কোন সেক্টরের এক্সেপশন গুলো ঘটতে পারে এবং সেই এক্সেপশন হইলে সেটা আমাদেরকে রিটার্ন করবে, আমাদেরকে বলে দিবে কি, সেটা হচ্ছে যে ভিম বা জাভা রান টাইম এনভায়রনমেন্ট থেকে আমরা জানতে পারবো, কম্পাইল টাইমের সময় জানতে পারবো বা রান টাইমের সময় জানতে পারবো। একটা জাভা ফাইল যখন কম্পাইল হয় তখন জানতে পারবো যে এখানে এরর আছে, এই জায়গায় এরর আছে, এই জায়গায় কোন জায়গায় এরর আছে সেটা জানতে পারবো। আর জানতে পারবো হচ্ছে রান টাইমের সময় আমরা জানতে পারবো যে কোনো পুরো ক্লাস ফাইলের ভিতরে লজিক্যাল পার্টে কোনো ধরনের এরর আছে কিনা সেই ব্যাপারটা আমরা জানতে পারবো হচ্ছে রান টাইমের সময়। আর কম্পাইল টাইমের সময় জানতে পারবো ক্লাস না যদি ক্লাস না থাকে বা এসকিউএল সংক্রান্ত কোনো ধরনের এক্সেপশন হলে বা আইও ক্লাস সংক্রান্ত কোনো এক্সেপশন হলে সেই ব্যাপারগুলো আমরা জানতে পারবো হচ্ছে কম্পাইল টাইমের সময়। ওকে, তো এই একটা এররের নাম দেখে আমরা বলে দিতে পারবো এই এররটা কোন টাইমে ঘটছে, অর্থাৎ চেকড এরর না আনচেকড এরর, এটা কম্পাইল টাইমে ঘটছে না রান টাইমে ঘটছে। সেই আহ, ব্যাপারটা ওরা যখন একটা এরর আমাদেরকে সাবমিট করবে থ্রোয়েবল ক্লাস, থ্রোয়েবল ক্লাস যখন আমাদেরকে একটা এরর ধরিয়ে দিবে, তখন সেই এররটার ভিতরে লেখা থাকবে এটা কম্পাইল টাইম এরর অথবা এটা রান টাইম এরর। তো রান টাইম এরর যখন হবে তখন আমরা বুঝতে পারবো যে সেটা হচ্ছে আমাদের ক্লাসের লজিক্যাল পার্টে এরর। আর যদি কম্পাইল টাইম এরর হয় তাহলে আমরা বুঝতে পারবো যে ওই ক্লাসের লজিক্যাল পার্টে কোনো এরর নাই, বাট লজিক্যাল পার্টে এরর আছে কিনা সেটা হচ্ছে পরের ব্যাপার, কিন্তু হচ্ছে তার আগে তো কম্পাইলই হয় নাই আমার ক্লাসটা। তার মানে কি এটা হচ্ছে ইনপুট আউটপুট সংক্রান্ত কোনো এরর আছে অথবা এসকিউএল সংক্রান্ত কোনো এরর আছে। ওকে, অথবা আরো এরর ক্লাসের যে এররটা আছে যেগুলো হচ্ছে মেমরি লস বা আউট অফ বাউন্ডস। এই এরর গুলো মূলত আমরা পেয়ে থাকি ভার্চুয়াল মেশিন সংক্রান্ত কোনো এরর থাকলে, আউট অফ মেমরি সংক্রান্ত কোনো এরর থাকলে বা অ্যাজাম্পশন সংক্রান্ত এরর থাকলে সেই এরর গুলো আমরা কম্পাইল টাইমে পেয়ে যাব। ওকে, তাহলে কম্পাইল টাইম চেকড এরর, চেকড এক্সেপশন যেগুলো আহ, সেগুলো হচ্ছে মূলত কম্পাইল টাইমে হচ্ছে আমরা দুই ধরনের এরর পেয়ে থাকি, চেকড এরর, চেকড এক্সেপশন আর হচ্ছে এরর এক্সেপশন। এরর, চেকড এক্সেপশন আর হচ্ছে এরর, এই দুই ধরনের এরর হচ্ছে আমরা কম্পাইল টাইমে পেয়ে থাকি। আর রান টাইমে পেয়ে থাকি শুধু হচ্ছে লজিক্যাল পার্টের এরর, অর্থাৎ একটা ক্লাস জাভা ফাইল যখন ক্লাস ফাইল পরিণত হবে তখন সে যখন রান করতে যাবে তখন মানে বিভিন্ন কোডগুলো যখন এক্সিকিউট করবে আমাদের লজিকগুলো একটা ক্লাসের, সেই লজিকগুলোতে যদি কোনো ধরনের ভুল থাকে তাহলে হচ্ছে আমরা রান টাইমে সেটা পেয়ে যাবো। ওকে, তো আমরা আহ, এই নাম থেকেই মূলত বুঝতে পারবো একটা এরর যে এটা কোন টাইমে ঘটছে। ওখানে লেখা থাকবে যে রান টাইম এরর অথবা ওখানে লেখা থাকবে যে কম্পাইল টাইম এরর। ওকে, তো এই জিনিসটা আমরা দেখে বুঝতে পারবো। তো এখন হচ্ছে যে এই যে এরর গুলো আমরা ধরলাম বা এরর গুলো আমাদের ধরা পড়লো, যে বিম আমাদের প্রোভাইড করলো এরর গুলো থ্রোয়েবল ক্লাসের মাধ্যমে, কিন্তু এই এরর গুলোকে আমরা হ্যান্ডেল করব কিভাবে? আমাদের জানার বিষয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই এরর গুলোকে আমরা হ্যান্ডেল করবো কিভাবে, আমরা কি হ্যান্ডেল করতে পারবো আদৌ? সেটা হচ্ছে হ্যাঁ পসিবল, এটা যে এরর গুলো হ্যান্ডেল করা পসিবল। সেটা হচ্ছে জাভাতে এরকম কিছু টেকনোলজি আছে যে টেকনোলজির মাধ্যমে আমরা এরর হ্যান্ডেল করতে পারি। সেই বিষয়টা হচ্ছে টোটালি হচ্ছে জাভা এক্সেপশন প্যাকেজের মাধ্যমে আমরা জাভা এরর হ্যান্ডেল করতে পারি। সেটা জাভা মূলত এরর হ্যান্ডেল করার জন্য 5টা কিওয়ার্ড ইউজ করে। এই কিওয়ার্ডের গুলোর মাধ্যমে হচ্ছে এরর গুলো হ্যান্ডেল করে থাকে সাধারণত। ওকে, তো সেই কিওয়ার্ড গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং কোন কিওয়ার্ড দ্বারা কিভাবে এক্সেপশন হ্যান্ডেল করে সেটা আমরা একটু জানার চেষ্টা করব। জাভা এক্সেপশন কিওয়ার্ডস, there are 5 keywords। এগুলো হচ্ছে এক একটা কিওয়ার্ড রিজার্ভ ওয়ার্ড যেটা বলা হয়, এগুলোর নামে কোনো ট্রাই, ক্যাচ, ফাইনালি, থ্রোজ, এই ওয়ার্ডগুলো দিয়ে কোনো কিছুর নাম ডিপেন্ড করা যায় না, ক্লাস, মেথড, ভেরিয়েবল এগুলোর নাম ডিপেন্ড করা যায় না জাভাতে। কারণ হচ্ছে আমরা জানি যে জাভার রিজার্ভ ওয়ার্ড যতগুলি আছে সবগুলো রিজার্ভ ওয়ার্ডের জন্য, অর্থাৎ এই রিজার্ভ ওয়ার্ড দিয়ে কোনো ধরনের জাভাতে কোনো ধরনের ভেরিয়েবল, কোনো ধরনের মেথড নেই, কোনো ধরনের ক্লাস নেই তৈরি করতে, ডিক্লেয়ার করতে পারবে না। মনে থাকবে? তাহলে ওই ওই অনেকগুলো
যে রিজার্ভ রয়েছে জাভাতে, যে কিওয়ার্ড গুলো রয়েছে, সেই কিওয়ার্ড গুলোর মধ্যে 5টা কিওয়ার্ড হচ্ছে এখানে। আহ, এটা হচ্ছে এই কিওয়ার্ড গুলো মূলত আমরা ইউজ করে থাকি হচ্ছে এক্সেপশনের জন্য, এক্সেপশন হ্যান্ডলিং এর জন্য। ট্রাই, ক্যাচ, ফাইনালি, থ্রো, থ্রোজ। তো এই 5টা কিওয়ার্ড আমরা ইউজ করে মূলত জাভা এক্সেপশন গুলো আমরা হ্যান্ডেল করতে পারি। সেটা কিভাবে? যেমন ধরেন আমরা প্রথমে যদি ট্রাই কিওয়ার্ডের মাধ্যমে আলোচনা করি, ট্রাই কিওয়ার্ডটা কি, আসলে এটা কি কাজে ব্যবহার করা হয়, সেটা যদি ডিসকাস করি তাহলে হচ্ছে দ্য ট্রাই কিওয়ার্ডস ইজ ইউজড টু স্পেসিফাই এ ব্লক where we should place exception code, where we should place exception code. The try block must be followed by either catch or finally block. It means we can use try block alone. We cannot use try block alone. বলছে যে ট্রাই হচ্ছে মূলত একটা ব্লক। প্রথমত আমাদের কোশ্চেন যেটা সেটা হচ্ছে ট্রাই কি, আসলে ট্রাই হচ্ছে মূলত একটা কিওয়ার্ড যাওয়ার, এবং এই ট্রাই কিওয়ার্ডটা আমরা যখন ইউজ করি মূলত ট্রাই কিওয়ার্ডটা দ্বারা আমরা একটা ব্লক ব্যবহার করি, যেমনটা আমরা ব্যবহার করি হচ্ছে ইফ, ইফ এর পরে আমরা একটা কন্ডিশন দিই, কন্ডিশনের পরে আমরা একটা কার্লি ব্রেসেসের মাধ্যমে হচ্ছে একটা ব্লক ব্যবহার করি। তো ব্লক, জাভাতে ব্লক বলতে বোঝায় হচ্ছে কার্লি ব্রেসেস, টু কার্লি ব্রেসেস, একটা হচ্ছে স্টার্টিং, একটা হচ্ছে এন্ডিং কার্লি ব্রেসেস, স্টার্টিং কার্লি ব্রেসেস আর একটা হচ্ছে এন্ডিং কার্লি ব্রেসেস। তাহলে দুইটা কার্লি ব্রেসেস এর ভিতরে যদি আমরা কোনো কিছু লিখি তাহলে সেটাকে বলা হয় একটা ব্লক। ওকে, তাহলে এই ব্লক অফ কোড যদি আমরা বলি তাহলে হচ্ছে একটা ব্লকের ভিতরে যে কোডগুলো থাকে সেই কোডগুলোকে বলা হয় ব্লক অফ কোড। ওকে, তো আমি যদি এখানে আহ, এখানে আমরা একটা মেথড লিখেছি, সেই মেথডটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে টেস্ট মেথড, এবং এই টেস্ট মেথডটা ট্রাই নিয়ে যদি আমরা আলোচনা করি বা ট্রাই নিয়ে আমরা আলোচনা করতে চাই, সেখানে আমরা কিছু লেখা পেলাম, যেটা হচ্ছে যে ট্রাই ব্লক, ট্রাই হচ্ছে একটা ব্লক, এবং এই ট্রাই লেখার সময় যখন আমরা ট্রাই ব্লকটা ইউজ করি তখন এইভাবে লিখতে হয় টি ট্রাই, আর এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। ওকে, এটা হচ্ছে ট্রাই ব্লক, ট্রাই লেখা কার্লি ব্রেসেস দেব, এটাকে বলা হয় ট্রাই ব্লক। ওকে, তো এই ট্রাই ব্লকের ভিতরে আমরা আমাদের কোডটা লিখব যখন, তখন ওটাকে বলা হয় এক্সেপশন হ্যান্ডলিং, ট্রাই এর মাধ্যমে, অর্থাৎ ট্রাই ব্লকের মাধ্যমে এক্সেপশন হ্যান্ডলিং বলা হয়। কেন আমরা এটা ইউজ করব? আমরা এটা ইউজ করার কারণ হচ্ছে যে আমরা যখন এই ট্রাই ব্লকের ভিতরে কোনো কিছু লিখব তখন সেখানে যদি কোনো এরর থাকে তাহলে হচ্ছে আমরা সেটাকে কন্ট্রোল করতে পারবো। যদি এরর থাকে তাহলে সেই এররটা আহ, আহ, যদি এরর থাকে তাহলে এই এররটা সে আমাদের আমরা আমরা সেই এররটাকে সরাসরি স্ক্রিনের ভিতরে ইউজার ইন্ডে অর্থাৎ ফন্ট ইন্ট থেকে আমরা ডিসপ্লে করাইতে পারবো। ওই যদি কোনো এরর থাকে সেই এররটা যদি ধরা পড়ে এই ট্রাই ব্লকের ভিতরে, যদিও ট্রাই ব্লকের ভিতরে কোনো ধরনের এরর ধরা পড়ে না, ধরা পড়া হচ্ছে ক্যাচ ব্লকের ভিতরে মূলত। যদি কোডের ভিতরে কোনো ধরনের আহ, ভুল থাকে, এই ট্রাই ব্লকের ভিতরে যদি কোনো ধরনের ভুল থাকে, ধরেন আমি ট্রাই ব্লকের ভিতরে মাল্টিপল লাইন এখানে লিখলাম, মাল্টিপল লাইন আমি এখানে লিখলাম। ওকে, আমি একটা ট্রাই ব্লকের ভিতরে মাল্টিপল লাইন লিখলাম, এখানে একটা লজিক আছে আমাদের টোটাল, আমরা এটা একটা চিন্তা করলাম যে এটা হচ্ছে আমাদের একটা লজিক। এখন এই লজিকটার ভিতরে কোনো ধরনের ভুল আছে কিনা সেটা আমি স্পেসিফিক আসলে বলতে পারতেছি না, কিন্তু আমার সন্দেহ আছে যে এখানে ভুল হতে পারে, অথবা আমি এরকম কিছু কোড লিখেছি এখানে যে কোডগুলোর মাধ্যমে কোনো নাল পয়েন্টার পেতে পারে বা কোনো নাল ভ্যালু পেতে পারে, এরকম কোনো সম্ভাবনা আছে যে এই এই ক্লাসটা থেকে, বা আমি এখানে একটা অবজেক্ট তৈরি করছি এই অবজেক্ট নাও পাইতে পারে, বা আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি অন্য একটা ক্লাসে, সেই ক্লাসে ভেরিয়েবলটা নাও থাকতে পারে। এই যে এই সিচুয়েশনগুলো আমি এখানে ট্রাই এর ভিতরে ব্যবহার করলাম। ওকে, ট্রায়ের ভিতরে ব্যবহার করলাম, এই ট্রায়ের ভিতরে ব্যবহার করার ফলে আমার সুবিধা হয়েছে যদি কোনো ধরনের এরর থাকে এই ট্রায়ের ভিতরে, তাহলে সে এই ট্রাই ব্লক থেকে সরাসরি এররটা শো করাইতে পারে না। ট্রাই ব্লক থেকে আমাকে
ট্রান্সফার করে। যদি কোনো ধরনের এই ট্রাই ব্লকের ভিতরে কোনো কোডের ভিতরে যদি কোনো এরর থেকে থাকে তাহলে সে আমাকে এখানে ক্যাচ ব্লকের ভিতরে পাঠিয়ে দিবে। CH ক্যাচ ক্যাচ ব্লকের ভিতরে পাঠিয়ে দিবে। CH CH ক্যাচ ব্লক, ক্যাচও একটা ব্লক। ওকে, ক্যাচও হচ্ছে একটা ব্লক। তো আমরা যেটা বলতেছিলাম, আহ, তাহলে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে ট্রাই একটা ব্লক, ক্যাচ একটা ব্লক। ওকে, এরকম আরো ব্লক আছে কিছু, যেটা হচ্ছে ফাইনালি ব্লক, এটাও একটা ব্লক। ওকে, আরো ব্লক আছে যেটা হচ্ছে থ্রোজ, থ্রোন, এই দুইটা কিওয়ার্ডও ইউজ করে থাকি। ওই দুটো কিওয়ার্ড আবার ব্লকের মধ্যে যায় না মূলত, ওইটা অন্যভাবে ডিক্লেয়ার করতে হয়। সেই দুইটা নিয়ে আমরা পরে আলোচনা করতেছি। থ্রো এবং থ্রোজ এই দুইটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি। সেটা হচ্ছে আগে ট্রাই, ক্যাচ এবং ফাইনালি ব্লক নিয়ে আমরা আলোচনা করি। তাহলে আমরা মূলত বুঝতে পারবো ওভারঅল বিষয়টা যে আমরা কিভাবে একটা এক্সেপশন হ্যান্ডেল করি। তো এখানে ঘটনাটা ঘটে কি, আমরা যখন ট্রাই কেসের ভিতরে আমাদের কোডটা লিখি, আমাদের সম্ভাবনাময় যেখানে এক্সেপশন হওয়ার সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাময় এক্সেপশন হওয়ার সম্ভাবনা থাকা কোডটা আমরা ট্রাই কেসের ভিতরে সবসময় লিখবো। এটা হচ্ছে একটা আহ, আহ, নিয়ম। যে কোনো মেথড লেখার সময় বা যে কোনো ক্লাসের কোনো একটা পার্ট লেখার জন্য, যে আমরা যদি বুঝতে পারি যে এই জায়গাটাতে আমাদের কোনো কিছু মিস্টেক হতে পারে, সম্ভাবনা আছে, এরকম কোনো যদি সম্ভাবনা থাকে তাহলে সেই বিষয়গুলো, সেই কোডগুলো, সেই লজিকগুলো আমরা সাধারণত ট্রাই ব্লকের ভিতরে লিখে থাকি। তাহলে কি করে এই ট্রাই ব্লকের ভিতরে তখন যদি কোনো ধরনের এরর পেয়ে থাকে, সে ওই এররটাকে এই ক্যাচ ব্লকের ভিতরে পাঠিয়ে দেয়, ক্যাচ ব্লকের ভিতরে পাঠিয়ে দেবে এররটা। ওকে, এই ক্যাচ ব্লকের ভিতরে এখানে একটা মেথড থাকবে, সরি, ক্যাচ ব্লকের ভিতরে পাঠিয়ে দেবে এবং এই ক্যাচ ব্লকের ভিতরে আমরা একটা এক্সেপশন কল করব। যেমন হচ্ছে যে আমরা যদি সরাসরি এক্সেপশন এক্সেপশন ক্লাসকে যদি আমরা কল করি, আমরা সরাসরি এক্সেপশন ক্লাস আমরা কল করতে পারি। এক্সেপশন আমরা একটা ভেরিয়েবল পাঠিয়ে দেব ই। তাইলে হচ্ছে যে এই এক্সেপশনের আমরা একটা অবজেক্ট তৈরি করলাম। এই এক্সেপশনাল অবজেক্টটা যখন আমরা এই এক্সেপশন ব্লকে মূলত এই ট্রাই ব্লকের ভিতরে যদি কোনো ধরনের এরর থাকে তাহলে হচ্ছে সে এই ক্যাচ ব্লকে ওই এররটাকে পাঠিয়ে দেবে। ক্যাচ ব্লকে কোথায় পাঠাবে? এই এক্সেপশনের ভিতরে পাঠাবে, এক্সেপশন ভেরিয়েবলের ভিতরে। তো এক্সেপশন ভেরিয়েবলটার ভিতরে পাঠাইলে তখন আমরা ওই এক্সেপশনটাকে এখানে যদি প্রিন্ট দেই, আহ, আমরা যদি এক্সেপশন ইটাকে প্রিন্ট দেই, মূলত এই এর ভিতরে কি আছে সেটা আমরা পেয়ে যাব। ওকে, তো সেটা আমাদের এই আউটপুটে আর যাবে না। অর্থাৎ আমরা যখন আউটপুট দেখতে যাই, ডিবাগে দেখতে যাই, সেখানে আর এটা দেখাবে না, সেখানে আর এই এক্সেপশনটা দেখাবে না। অর্থাৎ এই ট্রাই ব্লকের ভিতরে যদি কোনো এরর ধরে সেই এররটা সে ক্যাচ ব্লককে পাঠিয়ে দেবে এবং ক্যাচ ব্লক থেকে আমরা সেই এররটাকে আমরা আউটপুট হিসেবে দেখতে পারবো। এবং এখানে আমরা ডিফল্ট কি সেট করতে পারি, বিভিন্ন ধরনের মেসেজ সেট করতে পারি যে আপনার এই ধরনের এরর হয়েছে, আপনার এই ধরনের এরর হয়েছে, এটা সমাধান করতে হইব। ওকে, তো এই ধরনের এই এররগুলো মূলত আমরা ফ্রন্ট এন্ডে পাঠিয়ে দিতে পারি এরকম ক্যাচ ব্লকের মাধ্যমে। তো এটাকেই বলা হয় মূলত হ্যান্ডেলিং। অর্থাৎ আমরা আহ, একটা এররকে কিভাবে হ্যান্ডেল করব।
এই এররটাকে আমরা আউটপুটে যেতে দেব না, অর্থাৎ ডিবাগে যেতে দেব না। ডিবাগে যেতে না দিয়ে আমরা আমাদের প্রোগ্রামের ভিতরেই এররটাকে রেখে দেব, এবং এররটাকে রেখে আমরা আমাদের ইউজার এন্ডে পাঠিয়ে দেব, অর্থাৎ ফ্রন্ট এন্ডে পাঠিয়ে দেব। আর ফ্রন্ট এন্ডে পাঠালে সেখান থেকে আমরা বুঝতে পারবো যে ইউজার উনি বুঝতে পারবে যে উনি কি ভুল করছে, এবং সেই জিনিসটা আপনাকে ইউজারকে হ্যান্ডেল করতে হবে ফ্রন্ট এন্ড থেকে। আবার ব্যাক এন্ড থেকে যদি চিন্তা করি, তাহলে ব্যাক এন্ড থেকে চিন্তা করলেও যে আমরা বুঝতে পারবো যে এটা একটা ডাটাবেজ রিলেটেড এরর বা এটা একটা আইও রিলেটেড এরর। তখন আমরা প্রোগ্রামাররা ব্যাক এন্ড থেকে সেই প্রবলেমটা সলভ করে দিতে পারবে খুব সহজেই। তো এই প্রবলেমটা এভাবে হচ্ছে মূলত আমরা বুঝতে পারি বা হ্যান্ডেল করতে পারি ট্রাই ক্যাচ গুলো। ওকে, তো এই ট্রাই ক্যাচ ব্লকের কাজটা মূলত এটাই। ফাইনাল ব্লকটা আমরা এখন একটু অফ রাখি, কারণ ফাইনাল ব্লকটার সিস্টেম হচ্ছে আলাদা। মূলত এই ট্রাই ট্রাই ব্লক এবং ক্যাচ ব্লক, এই দুইটা ব্লকের মাধ্যমে আমরা একটা এররকে হ্যান্ডেল করে থাকি, একটা এক্সেপশনকে হ্যান্ডেল করে থাকি। আমরা আমাদের কোড যখন লিখবো, যখন আমাদের একটা লজিক পার্ট লিখবো, তখন আমরা চিন্তা করবো যে এই জায়গায় আমাদের আসলে এক্সেপশন হওয়ার পসিবিলিটি আছে কিনা বা কতটুকু আছে, সেই চিন্তাগুলো আমাদের মাথায় থাকবে অটোমেটিক্যালি, এবং থাকতে হবে যারা কোড করি, যারা প্রোগ্রাম করি। তো যখন এই চিন্তাগুলো আপনার মাথায় থাকবে, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার এখানে একটা ট্রাই ক্যাচ ব্লক দেওয়া দরকার। যে যদি আমার এখানে ভুল হয়ে থাকে, তাহলে হচ্ছে সে যেন এই এররটা যেন ক্যাচে পাঠায় দিচ্ছে, সে যেন ডিবাগে না পাঠায়। কারণ ডিবাগে পাঠাইলে হচ্ছে আমাদের প্রোগ্রামটা এখানে স্টপ হয়ে যাবে। আর যদি ট্রাই ক্যাচ ব্লকে পাঠায়, তাহলে হচ্ছে স্টপ হবে না। সেই ক্যাচ ব্লকে যে কাজটা আমরা দিয়েছি সেই কাজটা করে তার মতো করে এই কাজটা করে বের হয়ে সে আবার পুনরায় প্রোগ্রামটা অন্য যে পার্টে যাওয়ার কথা সে পার্টে সে চলে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে এই হচ্ছে মূলত ট্রাই ক্যাচের উদ্দেশ্য, এবং ট্রাই ক্যাচের মাধ্যমে হচ্ছে আমরা মূলত এক্সেপশন গুলো হ্যান্ডেল করে থাকি জাভাতে। ওকে, তো আমরা যদি একটু পড়ি, যেটা আমরা পড়লাম প্রথমে ট্রাই ব্লকটা, তারপর হচ্ছে ক্যাচ ব্লকটা সম্পর্কে আমরা দেখলাম, না পড়ি। তো এখন আমরা একটু যদি পড়ি তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। যে ট্রাই ব্লকটা মূলত স্পেসিফাইড এ ব্লক হোয়ার শুড বি প্লেসড এক্সেপশন কোড, অর্থাৎ ওই ট্রাই ব্লকের ভিতরে হচ্ছে এক্সেপশনাল যে কোডটা, সেই কোডটা থাকে। ওকে, the try block must be followed by either catch block or final block। তার মানে কি, ট্রাই ব্লকটা মাস্ট বি ফলোড বাই আইদার ক্যাচ ব্লক অর ফাইনাল ব্লক। তাহলে আমি যেটা লিখছি সেটা হচ্ছে যে এই ট্রাই ব্লকটা মাস্ট, অবশ্যই ট্রাই ব্লকটার একটা ক্যাচ ব্লক থাকতে হবে বাধ্যতামূলক, অথবা অ্যাটলিস্ট একটা ফাইনালি ব্লক থাকতে হবে, ফাইনালি ব্লক থাকতে হবে। ওকে, অ্যাটলিস্ট একটা ফাইনালি ব্লক থাকতে হবে একটা ট্রাই কেসে। তো যেহেতু একটা ফাইনাল ব্লক থাকতে হবে, দুইটার যে কোনো একটা থাকতে হবে। অর্থাৎ কেন দুইটার যে কোনো একটা থাকতে হবে সেই ব্যাপারটা আমরা পরে আসতেছি। কিন্তু মূলত আমরা এটা জানি যে ট্রাই ট্রাই ব্লকের ট্রাই ব্লকের বাধ্যতামূলক একটা ক্যাচ ব্লক থাকতে হবে। কারণ ট্রাই ব্লক নিজে কোনো এরর হ্যান্ডেল করতে পারে না, নিজে কোনো এরর দেখাইতে পারে না বা শো করতে পারে না। তো সেজন্য সে ট্রাই ব্লকটা তার এররটাকে শো করা হচ্ছে ক্যাচ ব্লকের মাধ্যমে, অথবা ফাইনালি ব্লকের মাধ্যমে। দুইটা ব্লকের যে কোনো একটা ব্লকের মাধ্যমে সে তার এররটাকে আউটপুট হিসেবে দিতে পারে, সেই ক্ষমতাটা তার আছে। তাহলে হচ্ছে আমরা যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে ট্রাই ক্যাচ মাস্ট বি ফলোড বাই ক্যাচ ব্লক অর ফাইনাল ব্লক। আর ট্রাই ক্যাচ কখনো সিঙ্গেলি ইউজ করা যায় না জাভাতে, এটা মনে থাকবে আপনাদের। যে এখানে বলছে যে ইট মিনস উই ক্যান নট ইউজ ট্রাই ব্লক অ্যালোন, অর্থাৎ শুধু ট্রাই ব্লকটা হচ্ছে আমরা কখনোই জাভাতে ইউজ করতে পারবো না। আমরা যদি এখানে এরকম চাই যে আমরা ফাইনাল ব্লকটাও কেটে দিলাম, ফাইনাল ব্লকটাও কেটে দিলাম, ক্যাচ ব্লকটাও কেটে দিলাম, শুধু এরকম আমরা ইউজ করব, সেটা কখনোই পসিবল না। সেটা জাভা এরর দেখাবে যে আপনি কখনোই শুধু ট্রাই ব্লক ইউজ করতে পারেন না একটা প্রোগ্রামের ভিতরে। আপনাকে ট্রাই ব্লক যখনই ইউজ করবেন, আপনি অবশ্যই তার সাথে আপনাকে ক্যাচ ব্লক ইউজ করতে হবে। ওকে, ক্যাচ ব্লকটা আপনাকে মাস্ট বি ইউজ করতে হবে। তো এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। তাহলে অথবা ক্যাচ ব্লকটা, অথবা আরেকটা ব্লক আছে সেটা হচ্ছে আমাদের ফাইনাল ব্লক। ফাইনালি ব্লকটা আমরা ইউজ করতে পারি। যদি ক্যাচ ব্লক না দেয় তাহলে হচ্ছে ফাইনালি ব্লক ইউজ করতে পারি। এখন আসেন ফাইনাল ব্লকটা আমরা কেন ইউজ করব। ফাইনাল ব্লকটা ইউজ করা হওয়ার কারণ হচ্ছে এটাই
যে ফাইনালি ব্লকটা একটা প্রোগ্রামের ভিতরে যখন আমরা এরর হ্যান্ডলিং করি, এই ফাইনালি যেই কিওয়ার্ডটা আছে এটার ভিতরে যে ব্লক লেখা হয়, এই ব্লক মাস্ট বি এক্সিকিউট করে, মাস্ট বি। অর্থাৎ একটা জাভা প্রোগ্রাম ফাইনালি ব্লকটাকে, ফাইনালি ব্লকের ভিতরে যা লেখা থাকবে সে এটাকে আউটপুট হিসেবে দেখাবেই, বাধ্যতামূলক। ট্রাই ক্যাচের ভিতরে ঢুকুক আর না ঢুকুক, কোড ফাইনালি ব্লকের ভিতরে ঢুকবেই, বাধ্যতামূলক। বুঝতে পারছেন? তাহলে হচ্ছে ট্রাই ক্যাচের ভিতরে ঢুকলেও তাহলে সে দুইটা মাধ্যমে আমরা এই ট্রাইয়ের ট্রাই ব্লকের যে ইরর গুলো আছে, যে ইরর গুলো হতে পারে, সেই ইরর গুলো আমরা ফাইনাল, যেহেতু আমাদের প্রোগ্রামটা ফাইনালি ব্লকে বাধ্যতামূলক ঢুকে, তো সেক্ষেত্রে আমরা এই আমাদের ইররটাকে ফাইনালি ব্লকের ভিতরেও পাঠিয়ে দিতে পারি। তো সেক্ষেত্রে ফাইনালি ব্লকের ভিতরে আমাদের কোডটা এক্সিকিউট করে দিবে এবং হচ্ছে যে আমরা আউটপুটটা ইররটা দেখতে পারবো যে এই ধরনের ইরর হয়েছে ফ্রন্ট থেকে। ওকে, এই বিষয়গুলো ম্যানেজ করার জন্য মূলত হচ্ছে আমরা ব্যবহার করে থাকি হচ্ছে ট্রাই ক্যাচ এবং ফাইনালি ব্লকগুলো। আর মূলত আহ, আহ, ex- আহ, ex- এটাকে কি বলে, যেটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং করা হয়, হ্যান্ডলিং করার কাজটা হচ্ছে মূলত এই এখান থেকেই আমরা করে থাকি ট্রাই ক্যাচ এবং ফাইনালি ব্লকগুলোর মাধ্যমে। সেটা যে ধরনের এরর হোক, সেটা রান টাইম এরর হোক আর সেটা কম্পাইল টাইম এরর হোক। ওকে, সেটা একটি চেকড এরর হোক আর সেটা আনচেকড এরর হোক, সেটা কোনো ফ্যাক্টর না। কিন্তু আমরা মূলত হ্যান্ডেল করে থাকি হচ্ছে ট্রাই ব্লক এবং ক্যাচ ব্লকের মাধ্যমে। যখনই আমরা একটা কোড লিখতে যাব, যখনই আমরা একটা লজিক লিখতে যাব, তখনই আমরা চিন্তা করব যে আমাদের ওই লজিকটাতে কোনো ধরনের মিসিং এর আহ, সম্ভাবনা আছে কিনা, কোনো ধরনের ইররের সম্ভাবনা আছে কিনা। যদি থাকে, আমরা মনে করি যে এটার ভিতরে মিসিং হইতে পারে, এই ধরনের সিচুয়েশন আমাদের সামনে চলে আসে বা হওয়ার পসিবিলিটি আছে, সেই ধরনের সিচুয়েশনে আমরা পড়বো, আহ, সেই ধরনের সমস্যাগুলো আমরা সম্মুখীন হব, তখন আমরা অবশ্যই ওই কোডটাকে বা ওই লজিকটাকে আমরা ট্রাই ব্লকের ভিতরে দিয়ে দেব এবং তার সাথে একটা ক্যাচ ব্লক সলভ করে দেবো, যেন ওই ট্রাই ব্লকের ভিতরে এররটা ক্যাচ ব্লকের ভিতরে দিয়ে দেয় অথবা ফাইনালি ব্লকের ভিতরে দিয়ে দেয়। মূলত এইভাবেই হচ্ছে আমরা একটা আহ, আহ, কিংবা আমরা একটা এক্সেপশন হ্যান্ডেল করতে পারি এই ট্রাই ক্যাচ এবং ফাইনালি ব্লকের মাধ্যমে। আরো দুইটা মাধ্যম আছে, সেটা হচ্ছে থ্রো এবং থ্রোজ। এই দুটো মাধ্যম আছে, ওই দুটো মাধ্যমে আমরা আলোচনা করব। আমরা এখন এই তিনটা মাধ্যমেই বুঝতে পারলাম কিনা সেটা একটু আপনাদের কাছে জানতে চাইবো। ওকে, ফিউশন, এক্সাম্পল, নেস্টেড স্টেটমেন্ট। অর্থাৎ নেস্টেড স্টেটমেন্ট বলতে কি বুঝি আমরা এটা একটু আলোচনা করে নিই, তারপর হচ্ছে আমরা ইয়েতে যাব, মূলত এক্সাম্পলে যাব। নেস্টেড স্টেটমেন্ট, নেস্টেড ট্রাই কেস স্টেটমেন্ট, অর্থাৎ আপনি নেস্টেড বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে একটার ভিতরে আরেকটা, একটার ভিতরে আরেকটা। আমরা যেমন নেস্টেড ইফ ইউজ করছি, নেস্টেড ফর লুপ ইউজ করছি, ইউজ করে দেখেছি, তখন আমরা দেখতে পেরেছি যে একটা ইফের ভিতরে আরেকটা ইফ কন্ডিশন আমরা সেট করতে পারি, বা একটা ফর লুপের ভিতরে আরেকটা ফর লুপ আমরা সেট করতে পারি, তাই তো? এখানেও সেম, একটা ট্রাই কেসের ভিতরে আমরা ওই ট্রাই কেসটা লিখতে গিয়া আমরা আরেকটা ট্রাই কেস, আরেকটা ট্রাই কেস লিখতে পারি ওই ট্রাই কেসটার ভিতরে, আবার ওইটার ভিতরে আরেকটা লিখতে পারি। অর্থাৎ এভাবে আমরা নেস্ট তৈরি করতে পারি, একটার ভিতরে আরেকটা, আরেকটার ভিতরে আরেকটা, আরেকটার ভিতরে আরেকটা। আমরা যদি এখানে এক্সাম্পল বলতে চাই, সেক্ষেত্রে ধরেন এই ট্রাই কেসটার ভিতরে আমি এখানে আরো একটা ট্রাই কেস লিখতে পারবো, ব্লক TRY। আর একটা, অর্থাৎ একটা ট্রাই কেসের ভিতরে আমি আরেকটা ট্রাই কেস ব্লক লিখলাম। এখন এই একটা ট্রাই কেস ব্লক, এবার আবার আমরা যদি আরো চাই এই ট্রাই কেসের ভিতরে আবারও আরো লিখতে পারবো, এটাকে, এই বিষয়টাকে বলা হচ্ছে মূলত নেস্টেড। ওকে, আমরা এইভাবে চাইলে পারবো একটা মেথডের ভিতরে মাল্টিপল ট্রাই কেস ইউজ করতে পারবো। অর্থাৎ মাল্টিপল বলতে কি, মাল্টিপল ট্রাই কেস ইউজ করতে পারবো, কিন্তু সেটা ভিন্ন ভিন্ন সেকশনে। আর নেস্টেড ট্রাই কেসও ইউজ করতে পারবো, একটা ট্রাই কেসের ভিতরে আবার আরেকটা আরেকটা অপশন আগে পড়ছে যে এখানেও এরর হতে পারে, সেক্ষেত্রে আমরা আরেকটা ট্রাই কেস ব্লক ইউজ করে দেবো। সেক্ষেত্রে এভাবে যতগুলো সিচুয়েশন আসতে পারে আমাদের, যে সিচুয়েশনে আমাদের কোডটা এরর দেখাতে পারে, এরর খাইতে পারে, সেক্ষেত্রে আমরা মূলত ট্রাই কেস ব্লকটা ইউজ করে দেবো সেই জায়গাটাতেই। ওকে, তারপরে হচ্ছে আমাদের এখানে আর তেমন কিছু নাই।
আমরা যদি আলোচনা করি থ্রো এবং হচ্ছে যে থ্রোস, এই দুইটা বিষয় নিয়ে আলোচনা আমরা করতে পারি। এই দুইটা বিষয়ে যদি আলোচনা করি তাহলে হচ্ছে আমাদের এক্সেপশন হ্যান্ডলিং এর মোটামুটি মূল পার্টটা হচ্ছে শেষ হয়ে গেল। তো আমরা একটু থ্রো থ্রো ক্লাসটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করে নিই। থ্রোটা আসলে কি? থ্রো it is possible for your program to throw an exception explicitly through throwable instance এর মাধ্যমে। Here, throwable instance must be an object of the throwable of type of throwable or a subclass throwable. Okay. There are two types of obtained a throwable objects, যেমন using a parameter into a catch clause are creating one with of a new operator. Okay. বলছে যে আমরা নিউ অপারেটর দিয়ে আমরা একটা ইনস্ট্যান্স তৈরি করতে পারি, অবজেক্ট তৈরি করতে পারি ওই এক্সেপশন ক্লাসের যে এক্সেপশন ক্লাসটা আছে সেই এক্সেপশন ক্লাসটার সরাসরি অবজেক্ট তৈরি করার জন্য আমরা যেমন এখানে যদি আমরা এক্সাম্পল দেখি একটু তাহলে ভালো বুঝবেন ব্যাপারগুলো। আসলে এই এক্সাম্পলটা যদি দেখি আমরা আমরা থ্রো করব হচ্ছে সরাসরি এখানে থ্রো করে দিতে পারি। এখানে আমরা থ্রো করে দিতে পারি। থ্রো করলে কি করবে, এই থ্রোটা সরাসরি এখানে চলে আসবে। একই বিষয়, এটা যে কথা এটাও একই কথা। সেক্ষেত্রে হচ্ছে যখন আমরা থ্রো করব তখন হচ্ছে মূলত আমরা আমরা এখানে প্যারামিটার হিসেবে সেট করব না, আমরা হচ্ছে এখানে অবজেক্ট তৈরি করব। ওকে, অবজেক্ট তৈরি করলে মূলত কাজটা করবে। অবজেক্ট হচ্ছে যে যে জাতীয় আমরা এক্সেপশন তৈরি করব, এক্সেপশন পাওয়ার পসিবিলিটি আছে সেই জাতীয়, অথবা এক্সেপশন ক্লাসের নিউ অপারেটর ব্যবহার করে আমরা কি করতে পারি, একটা এক্সেপশন হ্যান্ডেল করতে পারি। এখানে বলছে যে থ্রো করতে পারি থ্রোয়েবল ইনস্ট্যান্সের মাধ্যমে। তাহলে ইউজিং প্যারামিটার ইনটু এ ক্যাচ ক্লোজের মাধ্যমে আমরা থ্রো করতে পারি। আর একটু বুঝি যদি আমার মনে হয় একটু ভুল হচ্ছে কোথাও, যেটা হচ্ছে এখানে না, এই থ্রো থ্রো হচ্ছে যে এই ট্রাই ক্যাচে যে ইরোরটা পেয়ে থাকে সেই ইরোরটাকে মূলত থ্রো করে দেয়, এই মূলত থ্রো করে দেয় ক্যাচ ব্লকের ভিতরে। সেক্ষেত্রে আমরা এখানে দিব না, মূলত থ্রো করে দেয় হচ্ছে ক্যাচ। আগে যেটা ছিল সেটাই যদি আমরা নেই, এটা ছিল, তাহলে হচ্ছে মূলত ক্যাচ ব্লকের ভিতরে থ্রো করে, যেটা আমরা দেখতে পাই না বা লেখা প্রয়োজন হয় না, থ্রো করে ক্যাচ ব্লকের ভিতরে এই ইরোডটাকে, এখানে যে ইরোডটা পায় ক্যাচ ব্লকে ট্রাই ব্লকের ভিতরে, সেই ইরোডটাকে সেই ক্যাচ ব্লকে থ্রো করে। সেই থ্রোটাকে আমরা ধরি হচ্ছে যে এক্সেপশন, সেই এক্সেপশনের অবজেক্ট তৈরি করে। ওকে, এভাবে আমরা থ্রোটা পেয়ে থাকি বা থ্রোটা করে থাকি। এটাকে বলা হচ্ছে ক্যাচ ব্লকে প্যারামিটার হিসেবে সেট করে আমরা থ্রো করতে পারি, অথবা ক্যাচ ব্লকে নিউ অবজেক্ট তৈরি করে। যেমন অ্যারিথমেটিক রান টাইমে যদি আমরা অবজেক্ট তৈরি করি, কন্ট্রোল সি কন্ট্রোল বি, এটা হচ্ছে ই ইকুয়াল টু নিউ অপারেটরের মাধ্যমে একটা ইনস্ট্যান্স যদি আমরা তৈরি করি, তাহলে হচ্ছে আমরা কি করতে পারি, ওই এক্সেপশনটা পেতে পারি। ওই এক্সেপশনটা আমরা কি করতে পারি, পেতে পারি। এখানে এরকম একই বিষয় একইভাবে আমরা কল করতে পারবো, এভাবেও আমরা চাইলে কল করতে পারি। তো এটা হচ্ছে থ্রোর ব্যাপার। যখনই আমরা কোনো কিছু থ্রো করব, যখনই আমরা একটা এরর থ্রো করব, সেক্ষেত্রে আমরা এইভাবে থ্রো করতে পারি। মূলত দুইটার মাধ্যমে, একটা হচ্ছে প্যারামিটার তৈরি করার মাধ্যমে ক্যাচগুলোকে, আরেকটা হচ্ছে সরাসরি নিউ অপারেটর ইউজ করার মাধ্যমে, নিউ কিওয়ার্ড ইউজ করার মাধ্যমে, নিউ অপারেটর ইউজ করার মাধ্যমে, ক্রিয়েটিং ওয়ান নিউ অপারেটর এর মাধ্যমে ডিসটেন্স তৈরি করার মাধ্যমে। ওকে, এটা এটার এক্সাম্পলটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে যে থ্রো ডেমো। থ্রো থ্রো এটা একটা স্ট্যাটিক ভয়েড মেথড। এখানে থ্রো করতে থ্রো নিউ ট্রাই কেসের ভিতরে দেখেন, ট্রাই কেসের ভিতরে থ্রো লেখা, তারপর হচ্ছে নিউ কিওয়ার্ডের মাধ্যমে ওই নাল পয়েন্টার এক্সেপশনের মাধ্যমে নাল পয়েন্টার এক্সেপশনের একটা অবজেক্ট তৈরি করতেছে। নাল পয়েন্টার এক্সেপশনের একটা অবজেক্ট তৈরি করছে। আবার ক্যাচ ব্লকে
কি করছে এখানে আবার দ্বিতীয়টা যেটা সেটা হচ্ছে প্যারামিটার সেট করছে। প্রথম ক্যাচগুলো কি করছে, প্রথম ট্রাই ভিতরে আমরা সরাসরি থ্রো করে দিছি। ট্রাই অর্থাৎ এই যে এখানে যে ব্যাপারটা আমরা দেখতেছি সেটা হচ্ছে ট্রাই ব্লকের ভিতরে আমরা থ্রো লিখে সরাসরি ট্রাই ব্লকের ভিতরে থ্রো লিখে সরাসরি এবং নিউ কিওয়ার্ডের মাধ্যমে ওই এক্সেপশনটা আমরা ধরতে পারি। ওকে, এখানে আমরা যদি দেখি যে এখানে এই এক্সেপশনটা কি করতে পারি, আমরা ধরতে পারি এবং এই এক্সেপশনের ভিতরে যে এক্সেপশনটা থ্রো করবে সেই এক্সেপশনটা আমরা এখানে সরাসরি লিখে দিতে পারি, যে এক্সেপশন থ্রো করলে আসলে কি করবে সে, ওই লজিকটা আমরা এখানে লিখে দিতে পারি। ওকে, স্ট্রিং টাইপের বা কিছু যাই হোক, এটা কিছু আমরা লিখে দিতে পারি এখানে। ওকে, আর আরেকটা ব্যাপার হচ্ছে এই ক্যাচ, এটা হচ্ছে এটাকে বলা হয় প্যারামিটার, অর্থাৎ একটা হচ্ছে ট্রাই ব্লকের ভিতরে থ্রো ব্যবহার করে, আরেকটা হচ্ছে ক্যাচ ব্লকের ভিতরে প্যারামিটার ইউজ করে। এই দুই ভাবে আমরা এরর গুলোকে থ্রো করতে পারি। ওকে, দুইভাবে আমরা এরর গুলোকে থ্রো করতে পারি, হয় ক্যাচ ব্লকে, না হয় আমরা সরাসরি থ্রো মেথডের মাধ্যমে কল করি, থ্রো কিওয়ার্ড ব্যবহার করার মাধ্যমে। এটাই হচ্ছে এখানে লিখেছে। আহ, তারপর হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে থ্রোস, আরেকটা কিওয়ার্ড রয়েছে। থ্রোস এর মাধ্যমে আমরা কিভাবে এক্সেপশন হ্যান্ডেল করে থাকি। থ্রোস, একটা হচ্ছে থ্রো আর একটা হচ্ছে থ্রোস, এস আছে লাস্টে, জাস্ট আর কিছুই না। If a method is capable causing an exception that it does not has handle, it must be specify this behavior or that callers of the method can be regard themselves against that exceptions. Okay, কি বলছে, if the method is capable to if the method is capable to using an exception that is doesn't handle, it must specify this behavior so that callers of the method can regard themselves against that exception. যেমন টাইপ অফ মেথড নেম প্যারামিটার লিস্ট, এখানে হচ্ছে মেথড নেম প্যারামিটার লিস্ট, আমরা একটা মেথড লিখলাম, তারপরে হচ্ছে থ্রোস এক্সেপশন লিস্ট, তারপর হচ্ছে মেথডের বডি পার্ট। ওকে, তো আর ইট ইজ নট applicable for error or runtime exception or any of their subclasses. তো এই উপায়টা মূলত কিছু রেস্ট্রিকশন আছে, সেটা হচ্ছে যে থ্রোস এর ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন হলো যে এটা ইরোর, এই থ্রোসটা মূলত আমরা ইরোর এক্সেপশনে ইরোরের ভিতরে আমরা ইয়ে করতে পারবো না, অ্যাপ্লাই করতে পারবো না। যেমন আমরা যদি এটা দেখি, ট্রিটা দেখি, স্ট্রাকচারটা আমাদের, সেখানে এখানে এই যে ইরোরের যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলোতে আমরা মূলত থ্রোস শব্দটা ব্যবহার করতে পারবো না। আরেকটা জায়গায় ব্যবহার করতে পারবো না, সেটা হচ্ছে রান টাইমের পরে যতগুলো সাব ক্লাস আছে, এই রান টাইম ক্লাস থেকে শুরু করে রান টাইমের পরে যতগুলো সাব ক্লাস আছে এর কোনো ক্লাসই আমরা থ্রোসটা ব্যবহার করতে পারবো না। তাহলে থ্রোসটা ব্যবহার করতে পারবো কোথায়, থ্রোসটা ব্যবহার করতে পারবো শুধু কম্পাইল টাইমে। বুঝতে পেরেছি, থ্রোসটা ব্যবহার করতে পারবো আমরা শুধু কম্পাইল টাইমে। তাহলে আমরা যদি যাই, আবার পুনরায় আগের জায়গায় ফিরে যাই, থ্রোস, ওকে, থ্রোস যে ব্যাপারটা সেটা আমরা আসলে বুঝতে পারলাম, যেটা হচ্ছে যে এটা হচ্ছে causing an exception, if a method capable using causing an exception, অর্থাৎ একটা একটা মেথডই যদি আপনার একটা এক্সেপশন ধরতে সক্ষম হয়, তাহলে হচ্ছে সেক্ষেত্রে আপনি ওই মেথডটা থেকে আপনি ওই এক্সেপশনটাকে সরাসরি থ্রোস করে দিবেন। সেটা কোথায়, সেটা হচ্ছে প্যারামিটার লিস্টের পরে। তাহলে প্যারামিটার লিস্টের পরে থ্রোস এর একটা অবজেক্ট তৈরি করবেন এবং সেটা কি জাতীয় সেটা বলে দিতে হবে। আমরা যদি এখানে লিখি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। সেটা
ধরেন আমাদের এই টেস্ট মেথডটা একটা এরর ধরতে সক্ষম, তাহলে সেক্ষেত্রে টেস্ট মেথডের প্যারামিটার লিস্ট হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। এখানে হচ্ছে আমরা প্যারামিটার পাঠাবো, তাই তো? তো বলছে যে এই প্যারামিটারের পরে, ঠিক প্যারামিটারের পরে আমরা যদি থ্রোস লিখি, এবং এটার ভিতরে এক্সেপশনের অবজেক্টটা পাঠিয়ে দিই, তাহলে হচ্ছে সে আমাদের কি করবে, ওই এক্সেপশনটা নিয়ে আমরা যে কোনো কাজ করতে পারবো। ওকে, তো এইভাবেও আমরা এক্সেপশন হ্যান্ডেল করতে পারি মূলত থ্রোস কিওয়ার্ডের মাধ্যমে। তাহলে আমরা কি কি কিওয়ার্ডের মাধ্যমে আসলে এক্সেপশন গুলো হ্যান্ডেল করব, কেউ কি একজন বলবেন? আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে এখন আমরা একটা এক্সেপশন সম্পর্কিত একটা এক্সাম্পল দেখব, যে এক্সেপশন আসলে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেই রিলেটেড আমরা একটা এক্সাম্পল দেখব। সেজন্য আমরা প্রথমেই আমাদের নেটবিনসে আমাদের এই এক্সেপশন রিলেটেড একটা প্রজেক্ট তৈরি করে নিচ্ছি, নিউ প্রজেক্ট দিয়ে, এবং সেই প্রজেক্টের নাম দেব হচ্ছে আমরা এক্সেপশন হ্যান্ডেলিং টেস্ট। এক্সেপশন হ্যান্ডলিং নামক একটা প্রজেক্ট নিয়ে নিলাম, যেটা হচ্ছে আমরা আমাদের আজকে 13তম ক্লাসে রাখতে পারি। ডেস্কটপ ক্লাস আছে, যেখানে আমরা একটা নিউ ফোল্ডার নিতে পারি, যেটা প্র্যাকটিস, এবং এই প্র্যাকটিস আমরা সেট করে দিতে পারি। ওকে, ওকে, প্র্যাকটিসের ভিতরে আমাদের প্রজেক্টটা সেট হয়ে যাবে। দেন হচ্ছে আমরা ফিনিশ করব, আমি মেথড যাবে আমাদের একটা। তো আমাদের একটা প্রজেক্ট রেডি হয়ে গেল, একটা মেইন মেথড চলে আসলো। তো এখন মেইন মেথডের ভিতরে আমি যে কাজটা করব, প্রথমে হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং এর জন্য মেইন মেথডের ভিতরে আমি জাস্ট সিম্পল একটা কোড লিখব। এটা আমার প্রয়োজন নাই, লিখে দিচ্ছি। দেন আমি এখানে একটা কোড রান করেছিলাম, সিম্পল একটা কোড, যেহেতু মেইন মেথডের ভিতরে এই বিষয়টা আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি, বিষয়টা এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, তো আমাদের কোডটা ওকে, আমরা কোডটা লিখলাম, একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, একটা ইন্টিজার টাইপের আরেকটা ভেরিয়েবল, যে এক্স এবং ওয়াই। তো ইন্টিজার টাইপের আরেকটা ভেরিয়েবল, অর্থাৎ 34 কে আমরা এক্স দিয়ে ভাগ করবো, অর্থাৎ 0 দিয়ে ভাগ করবো, তো সেটা কখনোই পসিবল না, এবং ওয়াই এর ভিতরে রেজাল্টটা চলে আসবে, সেই রেজাল্টটা আমরা প্রিন্ট করব। ওকে, এবং এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিনিশ করব। তো এখানে একটা অ্যারিথমেটিক এক্সেপশন দেখাতে পারে। ওকে, এখানে একটা কি দেখাতে পারে, অ্যারিথমেটিক এক্সেপশন দেখাতে পারে, যেহেতু এটা একটা ক্যালকুলেশন রিলেটেড, একটা কাজ, সেহেতু এখানে অ্যারিথমেটিক আমরা বুঝতে পারি যে ম্যাথমেটিক্যাল কিছু একটা কাজ, সেহেতু আমরা বুঝতে পারি যে অ্যারিথমেটিক এক্সেপশন হতে পারে এখানে। তো দেখি আসলে অ্যারিথমেটিক এক্সেপশন হয় কিনা। আমরা এই প্রজেক্টটা যদি রান করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এররটা কোথায় দেখায়, যে এরর হয়েছে কিনা। ওকে, দেখি আমরা এই প্রজেক্টটা একটু রান করি, সেটা হচ্ছে আমরা প্রজেক্টটা সেভ করলাম, দেন হচ্ছে যে ফাইলটাকে আমরা রান করব। ওকে, বলছে যে এক্সেপশন হ্যান্ডলিং রান, এটাকে কি বলছে, আমাদের একটা এক্সেপশন দিয়ে দিয়েছে, দেখছেন, যে সে রান করতে করে নাই। তো আমরা দেখতে পারতেছি, আমার মনে হয় সবাই দেখতে পারতেছেন, যে একটা এক্সেপশন দিয়ে দিয়েছে, এক্সেপশন ইন থ্রেড মেইন, অর্থাৎ মেইন মেথডে একটা এক্সেপশন দিয়েছে। এটি কি এক্সেপশনটা কি রিলেটেড, দেখেন নাম বলে দিছে যে জাভা ল্যাং প্যাকেজের অ্যারিথমেটিক এক্সেপশন, এটা একটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন। আমরা বললাম না, আমরা তো এখানে লিখে দিয়েছি যে এটা একটা অ্যারিথমেটিক এক্সেপশন দিতে পারে, যেহেতু এটা একটা অ্যারিথমেটিক কাজ।
তো অ্যারিথমেটিক এক্সেপশন দিতে পারে। সে কিন্তু আমাদের দেখছেন আমাদের বলে দিয়েছে যে এটা একটা অ্যারিথমেটিক এক্সেপশন। এটা কি করা হয়েছে, ডিভাইডেড হয়েছে বাই 0 দ্বারা। বাই 0 দ্বারা ডিভাইডেড করা কখনোই পসিবল না। ওকে, তো বাই ডিভাইডেড 0 দ্বারা পসিবল না, সেই জন্য একটা তার এটা হচ্ছে কি, এখন আমরা যদি আহ, আহ, এটা হচ্ছে একটা এক্সাম্পল, যে এখন যদি আমরা এখানে 34 এটা যদি আমরা 2 দেই, দেন 2 দিলাম, ওকে, এখানে কোনো এক্সেপশন নাই, কারণ হচ্ছে এটা এক্সেপশন হবে না। তো সেক্ষেত্রে আমরা এই প্রোগ্রামটাকে যদি এখান থেকে রান করাই, সাকসেসফুলি ফিনিশড, সফল হয়েছে এবং ফিনিশড হয়েছে, তার মানে কি এখন কোনো এক্সেপশন নাই। তো এই সিচুয়েশনে আমরা কি করব, এই সিচুয়েশনে দেখি আমরা একটা ট্রাই ক্যাচ দিয়ে দেখি। এখানে যদি আমরা টি আর ওয়াই ট্রাই ক্যাচ ইউজ করি, আহ, আমরা এই যে এখানে চলে এসেছে ট্রাই ক্যাচ ব্লক, আমরা অটোমেটিক্যালি নিয়ে নিলাম ট্রাই ক্যাচ ব্লক এবং এক্সেপশন চলে এসেছে অটোমেটিক্যালি, দেখছেন। আমি যেটা বলেছি সেটাই, যে আমরা সমস্ত প্রকার এররগুলি আমরা হচ্ছে এক্সেপশনের ভিতরে দিতে পারি। আমি এই কোডটুকু এখন কেটে নিয়ে আমি জাস্ট এই ট্রাইয়ের ভিতরে দিয়ে দেব এবং এখানে কি করব, এখানে 0 দেব। ওকে, এখানে হচ্ছে 0 দেব, এখানে 0 দেব। ওকে, তো এটা হচ্ছে আমরা ট্রাই ক্যাচে এই ব্লকটা দিলাম, যেহেতু আমরা বুঝতে পারলাম যে এখানে একটা এরর হয়তো ঘটতে পারে। তাহলে সেই এররটা কি করবে, এররটা হচ্ছে আমাদের মেসেজ আকারে এসে দেখাবে। ওকে, এররটা হচ্ছে আমাদের মেসেজ আকারে দেখাবে। তাহলে সিস্টেম ডট আউট ডট সিস্টেম ডট আউট ডট আমরা হচ্ছে এখানে এররটাকে প্রিন্ট দিয়ে দেব, এক্সেপশন exception is occurred, exception is occurred প্লাস করে দেব, আমরা এটা হচ্ছে কনক্যাট করে দেব ই। ওকে, আমরা এটাকে কনক্যাট করে দিলাম। আচ্ছা, exception occurred is occurred, এই জাতীয় এক্সেপশনটা সে আমাকে দিবে। ওকে, তো এখন যদি আমরা প্রিন্ট দিই, আগেরবার আমরা যখন প্রিন্ট দিয়েছিলাম শুধু ট্রাই ক্যাচ ব্লক ছাড়া, তখন আমাদের এক্সেপশনটা এখানে লাল কালি দিয়ে দেখা দিয়েছে। এখন দেখি আমরা প্রিন্ট দিয়ে দেখে আসলে আমাদের কি দেয় রেজাল্টটা। ওকে, দেখেন স্পেসিফিক সে লাল কালি দেয় নাই এবং প্রোগ্রামটাও কিন্তু থামবে না, প্রোগ্রামটা কিন্তু থামে নাই। এখানে যদি আমরা ফিনিশ দেই, কন্ট্রোল সি, আমরা যদি এখানে ফিনিশ দেই পরের লাইনে, ওকে, বা আমরা এই ট্র্যাকেজ থেকে বের হয়ে ট্র্যাকেজ থেকে বের হয়ে যদি এখানে দেই ফিনিশড অল, এ ডাবল এল অল, ফিনিশড অল, তাহলে আমরা দেখতে পাবো যে এই ফিনিশটা কল হয়েছে, এই ফিনিশটা কল হয়েছে কিনা। যদি এই ফিনিশটা কল হয়, তার মানে কি আমরা বুঝতে পারলাম যে এই প্রোগ্রামটা কি হলো না, স্টপ হলো না, এই প্রোগ্রামটা স্টপ হবে না। ওকে, এই প্রোগ্রামটা স্টপ হবে না, অর্থাৎ যদি এটা রান হয়, কারণ এটা হচ্ছে ট্রাই ক্যাচের ভিতরে বাইরে, টোটালি এইটুকুর বাইরে। অর্থাৎ আমি যদি এখন শুধু এটা প্রিন্ট দিই তাহলে ফিনিশড অল এই মেথডটা কল হওয়ার কথা, তাই না? আর যদি ক্রাশ খায় তাহলে হচ্ছে এই মেথডটা কল হবে না। যেহেতু আমরা রেজাল্টটা দেখে নিই, তারপর হচ্ছে আমরা বুঝতে পারবো আসলে ব্যাপারগুলো। আমি প্রত্যেকটা লজিকই আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখেন, ফিনিশড এবং ফিনিশড অল দুটোটাই কল হয়েছে। তার মানে কি আমাদের এক্সেপশন হয়েছে, আমাদের আমাদের ভুল হয়েছে, কিন্তু প্রোগ্রামটা কি হয় নাই, থেমে যায় নাই, প্রোগ্রামটা থেমে যায় নাই। এখন ধরেন আমি এই এই জিনিসটুকু আমি অফ করে দিলাম, এই জিনিসটুকু আমি অফ করে দিলাম। ওকে, এই ট্রাই ক্যাচ ব্লকটা টোটালি হচ্ছে অফ করে দিলাম। তো ট্রাই ক্যাচ ব্লকটা অফ করে আমি এই কোডটুকু আমার এটাতে তো আমাদের ইরোরটা রয়েছে, এই কোডটুকু আমি বাইরে লিখতে চাচ্ছি। ওকে, ট্রাই ক্যাচ ব্লকের বাইরে আমি লিখলাম। আর সেক্ষেত্রে আমার এটা একটু ইয়ে করতে হবে, এটা নিতে হবে।
তো আমি কি করলাম, এখন দেখেন আমি যেটা বুঝাইতে চাচ্ছি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এটা ধরেন নাই আমাদের, ওকে, এটা নাই আমাদের, কিন্তু প্রোগ্রামটা আমরা যেহেতু জানি, আমি একটু আগে আলোচনা করেছি যে ব্যাপারটা, সেই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যেটা হচ্ছে টপ টু বটম সিকোয়েন্স অনুযায়ী চলে একটা জাভা প্রোগ্রাম, সিকোয়েন্স অনুযায়ী চলে, যে কোনো একটা জায়গায় যদি এরর খায় তারপরে আর প্রোগ্রামটা যায় না, প্রোগ্রামটা থেমে যায় ওখানেই, প্রোগ্রামটা রান করে না। এখন ধরেন আমাদের এখানে একটা এরর আছে যেহেতু দিয়ে ভাগ করা যাবে না, সেক্ষেত্রে প্রোগ্রামটা যেহেতু এখানে আসবে, এই ভাগের ভিতরে আসবে, তার মানে কি প্রোগ্রামটা এই 23 নম্বর লাইন পর্যন্ত আসবে, 23 নম্বর লাইনের পরে আর সে আসবে না। তার মানে কি আমাদের এই ওয়াইও প্রিন্ট দেবে না, ফিনিশড প্রিন্ট দেবে না, ফিনিশড অলও প্রিন্ট দেবে না। এটা প্রমাণ করার জন্য আমি এইভাবে একটু দেখাচ্ছি আপনাদের। আমি যেহেতু একটু আগে আলোচনা করে আসছি যে একটা টপ টু বটম প্রোগ্রাম চলে, সেই বিষয়টা আসলে প্রমাণ করার জন্য আমি একটু দেখাচ্ছি, যেটা হচ্ছে আহ, দেখেন একটা এক্সেপশন দিছে এবং আমাদের ফিনিশড অলও কল হয় নাই, ফিনিশড কল হয় নাই, ওয়াইও কল হয় নাই। আমাদের এই 23 নম্বর লাইনে কি হয়ে গেছে, এই দেখেন এখানে বলে দিয়েছে যে 23 নম্বর লাইনে হচ্ছে আপনার এররটা রয়েছে, এক্সেপশন হ্যান্ডলিং জাভা 23, ওকে। অ্যাড এই যে অ্যাড এক্সেপশন হ্যান্ডলিং মেইন এক্সেপশন হ্যান্ডলিং ডট জাভা 23 তে, জাভা 23 নাম্বার লাইনে, এই যে জাভা 23 নাম্বার লাইনে হচ্ছে সেই এক্সেপশনটা আমাদের ধরছে, এটা স্পষ্ট একবার বলে দিছে, এবং এটা কোন টাইপের এরর সেটাও বলে দিছে এবং কি জন্য ঘটছে সেটাও বলে দিছে। তো এই যে যখনই কোনো এক্সেপশন ঘটে এরকম আমাদের আউটপুটের ভিতরে কি করে দেয়, ডিফাইন করে দেয়। মূলত এই এই যে আমাদের এই ভ্যালুটা, এই রিটার্নটা কে করেছে, এই রিটার্নটাই হচ্ছে মূলত থ্রোয়েবল ক্লাস করেছে। আমরা যদি আরেকটু আবার ব্যাকে ফিরে যাই, সেই সকালকার ব্যাকে কথাগুলোতে, এই যে এই জায়গাটাতে, তখন আমরা বুঝতে পারবো যে এই এই থ্রোয়েবলটা হচ্ছে যে এক্সেপশনটাই ধরছে না কেন এখানে আমাদের ফিডব্যাকটা দিয়েছে হচ্ছে এই থ্রোয়েবল ক্লাসটা। মূলত আমরা এই যে এখান থেকে পেয়েছি এই যে লাল লেখাগুলো, এই লেখাগুলি একটা এক্সেপশন, এই এক্সেপশনটা পেয়েছি মূলত থ্রোয়েবল ক্লাস থেকে। যেহেতু আমরা এখানে কোনো থ্রো এক্সেপশন কোনো থ্রো করি নেই বা এক্সেপশন হ্যান্ডেল করি নেই, তো সেহেতু এক্সেপশনের মাধ্যমে আমরা এক্সেপশনটা হ্যান্ডেল করে নেই, আমাদের এই লাস্ট ব্যাপারগুলো কি হয় নাই, প্রিন্টও হয় নাই। তার মানে কি এখানে অ্যাপ্লিকেশনটা টোটালি ক্রাশ খাইছে, টোটালি থেমে গেছে, বন্ধ হয়ে গেছে। তার মানে কি আমি চাচ্ছি না যে আমার একটা অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে যাক, যদি ইরর থাকে, ইরর থাকলেও বন্ধ হয়ে যাক। এটাই হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং, যে আপনি ইরর আছে, ইররটার কাজ ইরর করবে, কিন্তু বাকি টোটাল ওভারঅল প্রজেক্টটা যেন আমার রান থাকে, ওভারঅল প্রজেক্টটা যেন আমার চালু থাকে, সেই ব্যাপারটাই হচ্ছে আমরা এই এক্সাম্পলটার মাধ্যমে দেখেছি। এই এক্সাম্পলটার মাধ্যমে আমরা দেখেছি। সেটা হচ্ছে ট্রাই ক্যাচের ভিতরে আমরা আমাদের ইরোর যে ভুল সংক্রান্ত কোডটা সেটা লিখলাম, ক্যাচের ভিতরে কিছু প্রিন্ট দিলাম, এবং ক্যাচের ভিতরে কি ভুল হয়েছে সেটাও প্রিন্ট দিলাম, কি ভুল হয়েছে সেটা ক্যাচের ভিতরে আমাদের এটা আউটপুট হিসেবে কি আসতেছে, এবং এই যে ট্রাই ক্যাচের বাইরে কিন্তু আমরা প্রিন্ট দিছি। তার মানে কি এখানে ইরোর এই ট্রাই ক্যাচের ভিতরে একটা ইরোর পাইছে, সে ইরোর পাওয়ার পরে কিন্তু আমাদের প্রোগ্রামটা থেমে যায় নাই, এটা কিন্তু আউটপুট হিসেবে সে দেখাইছে। আমরা যদি আরেকবার দেখি তাহলে আমরা ব্যাপারটা ক্লিয়ার হবে আরো, আমার মনে হচ্ছে। হ্যাঁ, এই যে আমরা একটা এক্সেপশন পেয়েছি এবং সেই এক্সেপশনটা কি ঘটেছে সেটাও পেয়েছি, কিন্তু এক্সেপশন পাওয়ার পরও সাধারণত যদি ট্রাই ক্যাচ ব্লক আমরা ইউজ না করি তাহলে হচ্ছে প্রোগ্রামটা থেমে যায়, পরের লাইনে আর যায়ই না, সোজা কথা। পরের লাইনে আর যেই লাইনে প্রোগ্রামটা থেমে যাবে, যেমন আমাদের এখানে এই লাইনে আমাদের প্রোগ্রামটা থেমে গিয়েছিল, তখন তখন ছিল 23 নম্বর লাইনে। তো এই লাইনে 21, এখন হলো 21 নম্বর লাইনে আমাদের একটা প্রোগ্রাম আমাদের একটা এক্সেপশন পাইছে, কিন্তু 21 নম্বর লাইনের পরেও কিন্তু সে এই ফিনিশড সে কি করছে, রান করছে, এই ফিনিশড অল সে রান করছে, তার মানে কি প্রোগ্রামটা থেমে যায় নাই। তার মানে কি ট্রাই ক্যাচ ব্লক ইউজ করার সুবিধা আমরা বুঝতে পারলাম আশা করি, যে ট্রাই ক্যাচ ব্লক ইউজ করলে আমাদের অ্যাপ্লিকেশনটা রান থাকে, অ্যাপ্লিকেশনটা কখনোই ক্রাশ করে না, অ্যাপ্লিকেশনটা কখনোই বন্ধ হয় না। যেইটুকুতে শুধু যেই ব্লকটাতে মূলত এক্সেপশন, সেই ব্লকটার কোডটা কাজ করবে না, স্পেসিফিক এই ব্লকটার বাকি কোডটা কাজ করে নাই। দেখেন এই ওয়াইও প্রিন্ট দেয় নাই, আবার হচ্ছে যে ফিনিশড প্রিন্ট দেয় নাই সেই, তাই তো? তার মানে কি এখানে এখানে ইরর দেখাইছে, সে এই পর্যন্ত এই দুইটা লাইনে আর আসে নাই, কিন্তু বাকি অল ওভার এই দুইটা লাইন ছাড়া আর বাকি অল ওভার সবই কিন্তু সে প্রিন্ট করছে আমাদের। তার মানে কি অল ওভার প্রোগ্রামটা রানিং আছে, কিন্তু হচ্ছে যে শুধু ওই ব্লকটুকু সে কাজ করছে না।
আর বাকি সবকিছুই কাজ করছে। তো এই এই যে আমাদের ওভারঅল প্রোগ্রামটা রান রাখার জন্য আমরা আমাদের বাধ্যতামূলক এক্সেপশন হ্যান্ডলিং করতে হয়। ওকে, তো আমরা সব জায়গায় সবসময় এরকম এরর হওয়ার পসিবিলিটি জায়গাগুলোতে হচ্ছে আমরা মূলত এক্সেপশন হ্যান্ডলিং করার চেষ্টা করব। ওকে, তাহলে হচ্ছে আমাদের জাভা কোড হচ্ছে একবারে ক্লিন হবে, ক্লিয়ার হবে, কেউ ভুল ধরতে পারবে না আসলে। বা তো আমরা এখন যেই এক্সাম্পলটা দেখবো সেটা হচ্ছে যে থ্রো এক্সেপশন আমরা কিভাবে থ্রো করব সেই ব্যাপারগুলো নিয়ে আমরা একটু দেখব। তো থ্রো এক্সাম্পল দেখার জন্য আমরা একটা ক্লাস নিয়ে নিলাম, থ্রো এক্সাম্পল, থ্রো এক্সেপশন এক্সাম্পল। এটার ভিতরে একটা মেইন মেথড নিয়ে নিলাম যেটা হচ্ছে স্ট্রিং টাইপের একটা আর্গুমেন্ট প্রেস করছে। এখন আমরা এটার ভিতরে যে কোডটা লিখবো সেটা হচ্ছে আমি যদি থ্রো এক্সেপশন থ্রো আমি যদি একটা স্ট্যাটিক মেইন মেথড নিয়েছি, তো আমি মূলত কপি পেস্ট করলাম। আমি কোডটা আগেই লেখা ছিল আমার, সেটা হচ্ছে এক্সেপশন সংক্রান্ত। তো আমি কোডটা কি লিখেছি সেটা একটু বুঝাই আপনাদের, যেহেতু আপনারা ক্লাস মেথড এগুলো বুঝবেন, তাই তো? তো পাবলিক স্ট্যাটিক থ্রোস এটার ভিতরে একটা স্ট্যাটিক মেথড লিখেছি আমরা। এই স্ট্যাটিক মেথডটা লেখার উদ্দেশ্য কি বলতে পারবেন কেউ? মেথডটা স্ট্যাটিক লেখার উদ্দেশ্য কি বলতে পারবেন কেউ? আনুমানিক বলতে পারবেন কেউ? স্ট্যাটিক, যেই আমাকে শুনছেন, সেটা হচ্ছে কে কে শুনছেন আমাকে? আলামিন, খাদিজা বানু, ঋতু, রানী দাস, আশা করি তিনজনই শুনছেন। তো ঋতু, রানী দাস কথা বলতে চাচ্ছেন? আচ্ছা, আহ, আপনি কি বলতে পারবেন যে স্ট্যাটিক, এই স্ট্যাটিক মেথডটা কেন ইউজ করেছি বলতে পারবেন? স্ট্যাটিক মেথড কেন ইউজ করলাম? ঋতুরানী দাস বলেন। ঋতুরানী দাস শুনছেন আমাকে? আমি এখানে মূলত একটা মেথড লিখেছি স্ট্যাটিক মেথড, ওকে, আর একটা মেইন মেথড, ওকে। তো এখানে এই স্ট্যাটিক মেথড লেখার উদ্দেশ্যটা কি আসলে, আমি কেন স্ট্যাটিক মেথড লিখলাম বলতে পারবেন? খাদিজা বানু, আলামিন, আপনারা কেউ বলতে পারবেন? আচ্ছা, আলামিন। আচ্ছা, আমি একটু ব্রিফ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমি স্ট্যাটিক কিওয়ার্ড নিয়ে একবার শুরুতে আলোচনা করেছি আমাদের প্রথম বা দ্বিতীয় ক্লাসটাতে আমি মেবি আলোচনা করেছি।
আহ, দ্বিতীয় ক্লাসটাতে স্ট্যাটিক কিওয়ার্ড নিয়ে আলোচনা করেছি। এই স্ট্যাটিক হচ্ছে মূলত চিনি একটা স্ট্যাটিক, অর্থাৎ আমরা একটা স্ট্যাটিক মেথডকে একটা স্ট্যাটিক মেথড থেকে কল করতে পারবো। তো বা একটা স্ট্যাটিক মেথড থেকে অন্য কোনো মেথড যদি আমরা কল করতে চাই তাহলে সেক্ষেত্রে ওই মেথডটাকে স্ট্যাটিক হতে হবে। সেই উদ্দেশ্যটা, যেহেতু মেইন মেথডটা হচ্ছে আমাদের বাধ্যতামূলক স্ট্যাটিক, তো আমাদের এই মেইন মেথডের ভিতরে কোনো মেথড যদি আমরা কল করতে চাই সেক্ষেত্রে আমরা আমাদের অন্য মেথডটাও স্ট্যাটিক হইতে হবে। তো এটা হচ্ছে মূল উদ্দেশ্য। তো সেজন্যই হচ্ছে আমি, যেহেতু এই মেথডটাকে আমি, যে ভ্যালিড মেথডটাকে আমি স্ট্যাটিক একটা মেথড থেকে কল করব, সেজন্য আমাদের এই ভ্যালিড মেথডটাও স্ট্যাটিক হইতে হবে। বুঝাইতে পারছি? ওকে। আচ্ছা, বুঝতে পারছেন। তো আমরা একটা মেথড লিখছি, মেথডের ভিতরে একটা প্যারামিটার সেট করেছি, সেটা হচ্ছে যে আহ, আমরা একটা মেথড লিখেছি যেটার ভিতরে একটা প্যারামিটার সেট করেছি, যেটা হচ্ছে ইন্টিজার টাইপের একটা প্যারামিটার। যে প্যারামিটারটা যদি বলছে যে এজ যদি 18 থেকে ছোট হয় তাহলে একটা এক্সেপশন দিবে, থ্রো নিউ রান টাইম এক্সেপশন দিবে, নট অ্যালাউড। ওকে। আর যদি যদি বড় হয়, 18 থেকে বড় হয়, আহ, 18 থেকে ছোট হইলে হচ্ছে নট অ্যালাউড দিবে, আর যদি 18 থেকে বড় হয় তাহলে হচ্ছে ওয়েলকাম টু বোর্ড, ভোট দেওয়ার জন্য সে সাপোর্ট করবে। তাহলে হচ্ছে এখানে ট্রাই ক্যাচ ব্লক দিছি। ট্রাই ক্যাচ ব্লকটা হচ্ছে যে বেলিট, বেলিট মেথডটা কল করার সময় আমি 10 পাঠাইছি। ওকে। এখানে ট্রাই ক্যাচ ব্লকটা আসলে কেন দিলাম বলতে পারবেন? এই মেথডটা কল করার জন্য ট্রাই ক্যাচ এখানে ব্লকটা কেন দিয়েছি? কারণ আমি এখানে প্যারামিটার নাও পাস করতে পারি বা প্যারামিটার শূন্য পাস করতে পারি। ওকে। সেক্ষেত্রে সে একটা এক্সেপশন দেখাবে বা রান টাইম এক্সেপশন দেখাবে। এখানে দেখেন আমরা এই থ্রো মেথডটাকে দুই ভাবে কল করেছি। একটা হচ্ছে থ্রো দিয়ে সরাসরি পাঠিয়ে দিয়েছি, নট অ্যালাউড, এটাও হতে পারে। অথবা এই বেলিট মেথডটাকে কল করেছি, এই এক্সেপশনটাও সে আমাকে দেখাইতে পারে। ওকে। অথবা রেস্ট অফ দ্য কোড, এখানে হচ্ছে যে এই ট্রাই ক্লাসের পরেও যে রেস্ট অফ দ্য কোড, বাকি যে কোডগুলো থাকে সেই কোডগুলো এক্সিকিউট করবে, সেটাও এখানে প্রমাণিত হয়ে যাবে। এ হচ্ছে মূল উদ্দেশ্য। তাহলে আমরা যদি এটাকে রান করি তাহলে আমরা দেখতে পারবো আসলে কি দাঁড়ায় ব্যাপারটা। এখানে হচ্ছে নট অ্যালাউড, নট অ্যালাউড। ওকে। আর হচ্ছে যে নট অ্যালাউড আছে, অর্থাৎ আমি 10 পাঠাইছি। এই এখানে এই যে মেথডে যখন প্যারামিটার পাঠাইছি তখন হচ্ছে 10 পাঠাইছি, তার নট অ্যালাউড, এটা 18 থেকে ছোট। রেস্ট অফ দ্য কোড, এবং কি হয়েছে, সরি, তো এখানে হচ্ছে রেস্ট অফ দ্য কোড আমাদের ইয়ে হয়ে গেছে। ওকে। তো এই থ্রো ক্লাসটা আমরা দেখতে পারতেছি যে এখানে আমাদের কোনো ধরনের এক্সেপশন দেয় নাই। তো এখন আমরা এখানে ট্রাই কেস ব্লকটা ইউজ করেছি। এখানে আমরা কি পাঠাতে পারি, ধরো কিছু পাঠাইলাম না, সেক্ষেত্রে একটা এক্সেপশন তো অটোমেটিক্যালি দিয়ে দিবে, কারণ এখানে প্যারামিটার রয়েছে। আমরা যদি এখানে 0 পাঠাই তাও সে ধরবে, আমাদের ওটাই দেবে। অর্থাৎ আমরা এই যে থ্রো করেছি, থ্রোর মাধ্যমে রান টাইম এক্সেপশন, সেটা নট 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 অ্যালাউড পাঠিয়ে দিচ্ছে আমরা, এটার মাধ্যমে হচ্ছে এটা প্রমাণিত যে আমাদের এই থ্রো এক্সেপশন, থ্রো মেথডটা কি করতেছে, কাজ করতেছে। ওকে। আমরা এটা দিয়ে এটা প্রমাণিত যে এটা থ্রো মেথড, থ্রো কিওয়ার্ডটা আমাদের কাজ করতেছে এবং একটা এক্সেপশন দেখাচ্ছে। সেটা এক্সেপশনের মাধ্যমে আমরা আমাদের ভ্যালিডটা চেক করেছি মূলত। এছাড়াও এখানে রান টাইম এক্সেপশন যদি হয়, যদি আমরা এখানে আর কিভাবে চেক করতে পারি, আচ্ছা। তো আমরা এটা দিয়ে এটা বুঝলাম যে আমাদের আসলে থ্রো মেথডটা কিভাবে কাজ করে, এইভাবে কাজ করে।
আবার এই যে এখানে রান টাইম এক্সেপশনে এটা এইভাবেও প্রপারলি কাজ করছে, এখানে কোনো এক্সেপশন নাই, সেই জন্য সে এখানেও আমাদের পাঠায় নাই, তাই তো। আবার এই এক্সেপশনটার মাধ্যমে রান টাইম এক্সেপশন আমরা সরাসরি অ্যালাউড এখানেও কাজ করাইছি। তো এটা যেহেতু প্রিন্ট হচ্ছে আমাদের, তার মানে কি এই থ্রোটা কাজ করছে, যে যদি এটা হয় তাহলে এই থ্রো করো তুমি, থ্রো রান টাইম এক্সেপশন দিয়ে এই ব্যাপারটা তুমি থ্রো করো, এটা একটা এক্সেপশন পাঠানোর সিস্টেম। ওকে, তাহলে যেহেতু নট অ্যালাউড আমাদের প্রিন্ট হয়েছে, তার মানে কি আমরা বুঝতে পারতেছি এই থ্রোটা আমাদের কাজ করতেছে। ওকে, তো আমরা যদি আরেকটা এক্সাম্পল ক্লাস নেই, সেটা হচ্ছে নিউ জাভা ক্লাস এবং হচ্ছে থ্রোস এক্সাম্পল। থ্রোস এক্সাম্পল। ওকে, এটার ভিতরে যদি আমরা মেন মেথড নিয়ে নিই, এখানে স্ট্যাটিক মেথড আছে, মেইন মেথড আছে। এই দেখেন, এটা হচ্ছে থ্রোস। থ্রোস হচ্ছে যে কোনো মেথড যদি সক্ষম হয় এররটা জানতে, তাহলে হচ্ছে সেক্ষেত্রে আমাদের এররটা সরাসরি আমরা ওই মেথডের প্যারামিটার লিস্টের পরেই আমরা দিয়ে দিতে পারি। এখানে আমাদের এররটা দেখাচ্ছে যেটা হচ্ছে যে আমাদের একটা ইম্পোর্ট করতে হবে, কারণ এটা একটা ক্লাসের, এটা হচ্ছে কমেন্ট প্যাকেজ ক্লাস। আছে যে একটা ক্লাস করছে যেটা হচ্ছে ইনবিল্ট এক্সেপশন। অর্থাৎ এটা একটা ইনহেরিটেন্স রিলেশনশিপের মাধ্যমে এই এক্সেপশনটা করছে। ইনহেরিটেন্স রিলেশনশিপের মাধ্যমে আমরা এক্সেপশনটা দেখি একটু। আমরা একটা ক্লাস নিয়ে নিলাম, আর একটা ক্লাস, যে ক্লাসটার ভিতরে আমরা কিছু একটা ডিক্লেয়ার করতেছি। এটা হচ্ছে একটা মেথড আছে যেটা হচ্ছে সুপার, এক্সটেন্স করছে এক্সেপশনকে, এবং এক্সটেন্স করছে হচ্ছে এক্সেপশন। এক্সেপশন ক্লাসকে এক্সটেন্স করেছে, এবং হচ্ছে যে আমরা সুপার মেথডটাকে পেয়ে গেলাম। ওকে, দেন আমরা যদি আমাদের থ্রোসের ভিতরে চলে যাই, এক্সাম্পল, এখন থেকে আমরা ওই ক্লাসটাকে এই যে ইম্পোর্ট করে নিলাম, অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে গেছে। তো এখন আমাদের এররটা চলে গেছে, যেহেতু আমরা একটা ক্লাসের মধ্যে ইনহেরিট রিলেশনশিপ বসায় তারপর হচ্ছে ওই মেথডটা থেকে আমরা এক্সেপশনটাকে কল করেছি। ওকে, তো এটা হচ্ছে আমাদের, এটাকে বলা হয় এই থ্রোসটা আমরা কখন করবো, তখন হচ্ছে যে ইউজার ডিফাইন্ড কোনো এক্সেপশন হ্যান্ডলিং সিস্টেম থাকলে, অর্থাৎ ইউজার নিজে থেকে সে এক্সেপশন হ্যান্ডলিং করবে, সেই ব্যাপারটা বোঝার জন্য মূলত হচ্ছে, সেই ব্যাপারটা মেনটেন করার জন্য থ্রোস শব্দটা ব্যবহার করা হয়। এটা মূলত একটা ইউজার ডিফাইন্ড এক্সেপশন। দেখেন এখানে হচ্ছে যে এক্সেপশন ক্লাসটাকে এক্সটেন্ড করেছে, এটা হচ্ছে ইউজার ডিফাইন্ড একটা ক্লাস, এবং সেই ক্লাসটা থেকে আমরা একটা স্ট্রিং পাঠিয়ে দিচ্ছি সুপার.s, এবং সেই একটা মেথড, এই মেথডটার ভিতরে স্ট্রিং পাঠিয়ে দিচ্ছি একটা, এবং যখনই এই মেথডটা আমরা কল করব তখন হচ্ছে একটা স্ট্রিং পাঠাবো ভ্যালু হিসেবে। এই যে আমরা এখানে এই যে এই মেথডটাকে কল করছি এবং একটা স্ট্রিং পাঠাইছি, এখানে এখানেও মেথডটাকে কল করছি, একটা স্ট্রিং পাঠিয়ে দিয়েছি। ওকে, তো এই ব্যাপারগুলো বোঝানোর জন্য হচ্ছে মূলত ইনহেরিটেন্স ব্যাপারটা এখানে নিয়ে এসেছে।
কাজ করতেছে যে এক্সেপশন হ্যান্ডলিং ইমিডিয়েট এক্সেপশন রো আপ মেইন ক্লাস রেস্ট অফ দা কোড। এই যে এখানে এটা আমাদের এই যে এই মেথডটা আমাদের থ্রো এর মাধ্যমে কি করতেছে, কাজ করতেছে। এই থ্রো আর এই যে থ্রোস কিওয়ার্ডটাও কাজ করতেছে, থ্রোটাও কাজ করতেছে, কারণ এই যে এটা আমাদের প্রিন্ট হয়েছে, সেটা আমরা বুঝতে পারতেছি। এবং লাস্ট রেস্ট অফ দ্য কোড, এখনো প্রোগ্রামটা যে বন্ধ হয় নাই সেটাও আমরা বুঝতে পারছি এই রেস্ট অফ কোডের মাধ্যমে, যে প্রোগ্রামটা চলতেই আছে। ওকে, লাস্ট পর্যন্ত যে চলে গেছে সেটাও আমরা বুঝতে পারলাম। তো এই ছিল মোটামুটি আজকের আমাদের যে এক্সাম্পল এবং এক্সাম্পল রিলেটেড এক্সেপশন সংক্রান্ত যাবতীয় কথাবার্তা, টোটাল ওভারঅল এক্সেপশন সংক্রান্ত যাবতীয় কথাবার্তা সব হচ্ছে আমাদের আজকে আলোচনা করলাম আমরা। ওকে, তো আশা করি আপনারা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি কোনো কোশ্চেন থাকে কারো, তাহলে করতে পারেন আমাকে।